নমস্কার। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এত শক্তিশালী এত দামি একটা কম্পিউটারও কেন মাঝে মাঝে আটকে যায়? এই যে বিরক্তিকর মুহূর্তগুলো, এর পেছনে কিন্তু প্রায়ই লুকিয়ে থাকে প্রসেসর আর মেমোরির গতির একটা বিশাল ফারাক। আজকের এই বিশ্লেষণে আমরা জানব সেই জ্যাম ছাড়ানোর এক গোপন ট্রাফিক পুলিশের কথা, মানে ক্যাশ মেমোরির পেছনে দারুণ সব কৌশল নিয়ে কথা বলবো। এর কারণটা কি জানেন? ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একজন খুব দ্রুত পড়তে পারেন, কিন্তু তাকে বইয়ের পাতা উল্টে দেওয়ার জন্য নির্ভর করতে হয় খুব ধীর গতির একজন সহকারীর উপর। এখানে সিপিইউ হল সেই দ্রুত পাঠক, আর মেইন মেমোরি হল সেই ধীর গতির সহকারী। এই যে বিশাল অপেক্ষার সময়, এটা কমানোই হল ক্যাশের আসল কাজ। তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি সেই ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ছিল যেটা মেটানোর জন্য এই ক্যাশ মেমোরির জন্ম হলো। কম্পিউটারের মেমোরিকে সত্যি বলতে একটা পিরামিড হিসেবে ভাবা যেতে পারে। একদম চূড়ায় থাকে সবচেয়ে দ্রুত কিন্তু আকারে ছোট আর অনেক দামি মেমোরি। বলতে পারেন এটা মেমোরি দুনিয়ার পেন্ট হাউস। আর পিরামিডের যত নিচে নামা যাবে মেমোরি তত ধীর, আকারে বড় আর সস্তা হতে থাকবে। আচ্ছা, তাহলে এই পিরামিডে ক্যাশের জায়গাটা ঠিক কোথায়? এই ডায়াগ্রামটা দেখুন, একেবারে পরিষ্কার হয়ে যাবে। ক্যাশ ঠিক সিপিইউ আর মেইন মেমোরির মাঝখানে একটা হাই স্পিড সেতুর মতো বসে আছে। এর একটাই লক্ষ্য, সিপিইউকে যেন ডেটার জন্য এক মুহূর্ত অলস বসে থাকতে না হয়। তো এই ছোট্ট কিন্তু অসম্ভব দ্রুত মেমোরিটা আসলে কি এমন জাদু জানে যা দিয়ে কম্পিউটারের পারফরম্যান্স এতটা বেড়ে যায়? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। কিন্তু এখানেই একটা নতুন চ্যালেঞ্জ সামনে আসে। যেহেতু ক্যাশের জায়গা খুব কম, তাকে খুব বেছে বেছে ডেটা রাখতে হয়, মানে খুব সিলেক্টিভ হতে হয়। এই যে সীমিত জায়গায় কোন ডেটা থাকবে আর কোনটা থাকবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটাকেই বলা হয় ম্যাপিং। এই ম্যাপিং করার কিন্তু বেশ কয়েকটা জনপ্রিয় কৌশল আছে, তবে সবকিছু একবারে বুঝতে গেলে মুশকিল। তাই আমরা শুরু করব সবচেয়ে সরল আর ফাউন্ডেশনাল যে পদ্ধতিটা সেটা দিয়ে। এর নাম হল ডিরেক্ট ম্যাপিং। ডিরেক্ট ম্যাপিংয়ের নিয়মটা জানেন, খুবই সহজ সরল। চলুন দেখি এর পেছনের যুক্তিটা ঠিক কতটা সোজাসাপটা। এর মানে হল মেইন মেমোরির যে কোনো একটা ডেটা ব্লকের জন্য ক্যাশে আগে থেকেই একটা মাত্র জায়গা নির্দিষ্ট করা থাকে। ব্যাপারটা অনেকটা একটা খুব কড়া নিয়মের ফাইলিং সিস্টেমের মতো, যেখানে প্রত্যেকটা ফাইলের জন্য একটাই ড্রয়ার বরাদ্দ, অন্য কোথাও সেটা রাখাই যাবে না। আর এই স্লাইডটার সবচেয়ে মজার বিষয় হল, এটা আমাদের দেখাচ্ছে যে সিস্টেম কিভাবে একটা মেমোরি অ্যাড্রেসকে ঠিক গোয়েন্দার মতো ভেঙে বিশ্লেষণ করে। ট্যাগ, লাইন আর ওয়ার্ড, এই তিনটা অংশে ভাগ করে এই সিস্টেম বুঝে নেয় ডেটাটা ঠিক কোথায় লুকিয়ে আছে। তাহলে পুরো প্রক্রিয়াটা কি দাঁড়ালো? যখনই সিপিইউ কোনো ডেটা চায়, সিস্টেমটা প্রথমে অ্যাড্রেসের লাইন নম্বরটা দেখে ক্যাশের সেই নির্দিষ্ট স্লটে চলে যায়, তারপর সেখানে থাকা ট্যাগের সাথে মিলিয়ে দেখে যে এটা সঠিক ডেটা ব্লক কিনা। যদি মিলে যায় তাহলে তো দারুণ, এটাকে বলে ক্যাশ হিট, আর যদি না মেলে তখন হয় ক্যাশ মিস। বেশ, তো অনেক তত্ত্ব আর ডায়াগ্রাম দেখা হলো। এবার চলুন একদম হাতে কলমে দেখি আসল সংখ্যা আর বিট নিয়ে বাস্তবে এই ব্যাপারটা কিভাবে ঘটে। এই উদাহরণটার দিকে একটু খেয়াল করা যাক। এখানে একটা ২৪ বিটের মেইন মেমোরি অ্যাড্রেসকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একদম শেষের দুটো বিট হল ওয়ার্ডের জন্য, মাঝখানের ১৪টা বিট দিয়ে লাইন নম্বরটা চেনা যাচ্ছে, আর প্রথম ৮টা বিট ট্যাগ হিসেবে কাজ করছে। এভাবেই সিস্টেমটা একদম নিখুঁতভাবে ডেটার সঠিক অবস্থানটা খুঁজে বের করে। আর এই টেবিলটা চমৎকারভাবে পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করে দিচ্ছে। অ্যাড্রেসের প্রত্যেকটা অংশের কাজ কি, ট্যাগ যাচাই করে, লাইন অবস্থানটা নির্দিষ্ট করে, আর ওয়ার্ড একদম কাঙ্ক্ষিত ডেটাটা বের করে আনে। দেখুন, প্রত্যেকটা অংশের কাজ একেবারে পরিষ্কার। আচ্ছা, এই সূত্রগুলো দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একদমই ঘাবড়ানোর কিছু নেই। এগুলো আসলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তারই গাণিতিক রূপ। যেমন প্রথম সূত্রটা দেখুন, অ্যাড্রেস লেন্থ ইজ ইকুয়াল টু এস প্লাস ডাব্লিউ বিটস। এর মানে খুব সহজ, মেইন মেমোরির ব্লক নম্বর এস আর ব্লকের ভেতরের ওয়ার্ড নম্বর ডাব্লিউর জন্য যতগুলো বিট লাগে সে দুটো যোগ করলেই পুরো অ্যাড্রেসের দৈর্ঘ্য পাওয়া যায়। আবার শেষের সূত্রটা দেখুন, সাইজ অফ ট্যাগ ইজ ইকুয়াল টু এস মাইনাস আর বিটস। এটা বলছে যে মেইন মেমোরির ব্লক বিট এস থেকে ক্যাশ লাইনের বিট আর বাদ দিলেই ট্যাগের আকার বেরিয়ে আসে। এই সহজ সূত্রগুলোই কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে সঠিক আকারের ক্যাশে ডিজাইন করতে সাহায্য করে। তাহলে ডিরেক্ট ম্যাপিংয়ের মূল বিষয়টা কি দাঁড়ালো? সোজা কথায়, এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা বানানো খুব সহজ, আর খোঁজার সময়ও লাগে খুব কম, মানে খুব ফাস্ট। কিন্তু এই সরলতার একটা বড় দামও দিতে হয়, আর সেটা হলো এর অনমনীয়তা, যা মাঝে মাঝে পারফরমেন্সের জন্য বেশ খারাপ হতে পারে। এই যে সীমাবদ্ধতার কথা বললাম, সেটা এই উক্তিটাতে খুব সুন্দরভাবে ধরা পড়েছে।
যেহেতু প্রত্যেকটা মেমোরি ব্লকের জন্য ক্যাশে কেবল একটাই নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকে, তাই সিস্টেমের হাতে আর কোনো বিকল্পই থাকে না, আর এটাই মাঝে মাঝে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর এখানেই আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছি। সরলতা তো ভালো, গতিও বাড়ায়, কিন্তু কি হবে যখন দুটো খুব দরকারি ডেটা ব্লক ক্যাশের ঠিক একই জায়গার জন্য রীতিমতো লড়াই শুরু করে? এই পরিস্থিতিকে বলা হয় কনফ্লিক্ট মিস। তখন সিস্টেমকে বাধ্য হয়ে একটাকে সরাতে হয় অন্যটাকে জায়গা দেওয়ার জন্য, আর এতে কম্পিউটারের গতি কমে যায়। এই সমস্যার সমাধান কি হতে পারে? আচ্ছা, সেটা কিন্তু আরও উন্নত ম্যাপিং কৌশলগুলোর আলোচনার বিষয়।